হঠাৎ করেই বিশ্বজুড়ে জ্বালানির দাম কেন এত বেড়ে গেল? মানে আমাদের সবারই কিন্তু পকেটে বেশ টান পড়ছে। তো চলুন এই ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। কেন এমন হচ্ছে, আর সারা বিশ্বের দেশগুলোই বা এর মোকাবেলা কিভাবে করছে? এই যে ছবিটা দেখছেন, এটা ফ্রান্সের। কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু এখন শুধু ফ্রান্সের নয়, এটা সারা বিশ্বের। দেখুন, ট্রাক চালকেরা রাস্তায় নেমেছেন কেন? কারণ জ্বালানির দাম আকাশ ছোঁয়া। এই যে একটা অসহায়ত্ব, একটা হতাশা, এটা এখন প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। এই পুরো সংকটের মূলে আছে একটা জায়গা, হরমুজ প্রণালী। আচ্ছা, এটাকে বিশ্বব্যাপী তেল সরবরাহের ধরুন আমাদের শরীরের মূল ধমনীর মতো ভাবতে পারেন। বিশ্বের সিংহভাগ তেল কিন্তু এই সরু পথে দিয়েই যায়। তো বুঝতেই পারছেন, এই ধমনী যদি কোনো কারণে একটু চেপে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়বে। আর এখন ঠিক সেটাই হচ্ছে। হরমুজ প্রণালীতে সমস্যা হওয়ার সাথে সাথেই একটা ডমিনো ইফেক্টের মতো সবকিছুর ওপরের প্রভাব পড়ছে। ভাবুন একবার, তেলের দাম বাড়ল, সাথে সাথে বেড়ে গেল পরিবহন খরচ। আর তার ফলে কি হলো? কারখানার উৎপাদন খরচ বাড়ল, চাষে খরচ বাড়ল, শেষ পর্যন্ত এর ধাক্কাটা এসে লাগছে আমাদের দৈনন্দিন জীবনে। মানে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সবকিছুর জন্যই এখন আমাদের বেশি টাকা গুনতে হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, এমন একটা জটিল পরিস্থিতিতে দেশগুলোর হাতে আসলে কি করার থাকে? কি বিকল্প আছে তাদের কাছে? চলুন দেখা যাক বিশ্বজুড়ে এই সংকট মোকাবেলায় ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো চলুন প্রথমে সমস্যার একেবারে গোড়ায় যায়, এই যে বিশ্বের শ্বাসরোধী বিন্দু বা চোক পয়েন্ট। এখন এই সংকটে দেশগুলো সবার আগে যেটা করার চেষ্টা করে তা হল সরবরাহ নিশ্চিত করা। দেখুন, প্রায় সব দেশেই কিন্তু এমন জরুরি অবস্থার জন্য আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখে। এটাকে অনেকটা তেলের ইমার্জেন্সি ফান্ড বা সেভিংস অ্যাকাউন্টের মতো ভাবতে পারেন। আর এখন সেই ইমার্জেন্সি ফান্ড ব্যবহার করারই সময় এসে গেছে। 90 কোটি ব্যারেল, সংখ্যাটা একবার কল্পনা করে দেখুন তো। এটা হলো চীনের কৌশলগত তেলের মজুদ। এই বিপুল পরিমাণ তেল দিয়ে তারা তাদের প্রায় 3 মাসের চাহিদা মেটাতে পারে। মানে এই সংকটময় মুহূর্তে এটা তাদের জন্য একটা বিরাট স্বস্তির জায়গা। চীনের মতোই ভারতও কিন্তু বসে নেই। তারা তাদের আগামী 60 দিনের 2 মাসের তেলের সরবরাহ নিশ্চিত করেছে, আর পাশাপাশি সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ করছে। কারণ এই সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয়, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। কিন্তু যখন এই জরুরি মজুদও যথেষ্ট হয় না, তখন কি হবে? তখনই সরকারগুলো বাধ্য হয় রেশনিংয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে। যেমন ধরুন শ্রীলঙ্কায়, সেখানে প্রতি সপ্তাহে একটা গাড়ির জন্য মাত্র 15 লিটার জ্বালানি বরাদ্দ করা হয়েছে। ইউরোপের মধ্যে স্লোভেনিয়া প্রথম এই পথে হেঁটেছে। আর দক্ষিণ সুদানের অবস্থা তো আরও গুরুতর। সেখানে বিদ্যুৎ উৎপাদনেও রেশনিং করতে হচ্ছে, কারণ তাদের প্রায় সব বিদ্যুৎই তেল থেকে আসে। আচ্ছা, একদিকে যেমন সরবরাহ ঠিক রাখার চেষ্টা চলছে, তেমনি অন্যদিকে দেশগুলো জ্বালানির চাহিদা কমানোর জন্য বেশ কিছু অভিনব, এমনকি কিছু ক্ষেত্রে অদ্ভুত উপায়ও বের করছে। চাহিদা কমানোর সবচেয়ে সহজ উপায় কি? ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো। যেমন অস্ট্রেলিয়াতে দেখুন, তারা গণপরিবহনকে সবার জন্য বিনামূল্যে করে দিয়েছে। আবার মিয়ানমারে লাইসেন্স প্লেটের নম্বরের উপর ভিত্তি করে জোর বিজোড় নিয়ম চালু হয়েছে, যাতে প্রতিদিন অর্ধেক গাড়ি রাস্তা থেকে দূরে থাকে। আর ভিয়েতনাম তো নাগরিকদের সাইকেল চালাতে বা গণপরিবহন ব্যবহার করতে রীতিমতো উৎসাহিত করছে। এই সংকট কিন্তু শুধু রাস্তায় সীমাবদ্ধ নেই, এটা আমাদের দৈনন্দিন জীবনেও বড়সড় পরিবর্তন আনছে। যেমন ফিলিপাইনে সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে 4 দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে। আবার মিশরে রাত 9টার মধ্যে সব দোকানপাট রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশেও বিশ্ববিদ্যালয়গুলোতে আগে ভাগে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সত্যি বলতে, দেশগুলো যে কত রকমের ব্যবস্থা নিচ্ছে তার তালিকাটা বেশ লম্বা আর অবাক করার মতো। চলুন এরকমই কিছু অদ্ভুত কিন্তু কার্যকর কৌশলের কথা জেনে নেওয়া যাক। যেমন থাইল্যান্ডে সরকার বলছে হালকা রঙের পোশাক পরতে, যাতে এসি কম ব্যবহার করতে হয় আর বিদ্যুৎ বাঁচে। মিশরে রাতের বেলা রাস্তার আলো আর বিজ্ঞাপনের ঝলমলে আলো কমিয়ে দেওয়া হচ্ছে। আর ইথিওপিয়া তো আরও কঠিন সিদ্ধান্ত। সেখানে নিরাপত্তা বাহিনী আর দেশের জন্য জরুরি শিল্পগুলো আগে জ্বালানি পাচ্ছে, অগ্রাধিকার ঠিক করে দেওয়া হচ্ছে। এত সব পরিবর্তনের একটা বড় আর্থিক প্রভাবও তো আছে, তাই না? তো এই কঠিন সময়ে সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে সরকারগুলো কি করছে? এখানে মূলত দুটো প্রধান উপায় দেখা যাচ্ছে। একদিকে আয়ারল্যান্ড বা ভিয়েতনামের মতো কিছু দেশ জ্বালানির উপর থেকে সরাসরি ট্যাক্স কমিয়ে দিচ্ছে। এতে সবার সুবিধা হলেও সরকারের কোষাগারে বড় একটা ধাক্কা লাগে।
অন্যদিকে যুক্তরাজ্যের মতো দেশগুলো সরাসরি আর্থিক সহায়তা দিচ্ছে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলোকে। এটা আরও টার্গেটেড, কিন্তু সবাই হয়তো এর আওতায় আসে না। এগুলো ছাড়াও আরও অনেক কিছু করা হচ্ছে, যেমন ফিলিপাইন সরাসরি গণপরিবহনের চালকদের ভর্তুকি দিচ্ছে। ভিয়েতনাম আবার ভ্যাট মওকুফ করে দিয়েছে। মানে মূল লক্ষ্য একটাই, কোনোভাবে মানুষের উপর থেকে আর্থিক চাপটা কমানো। সব মিলিয়ে এই যে বিশ্বজুড়ে একটা তোলপাড় চলছে, এটাকে আমরা কিভাবে দেখব? এটা কি শুধুই একটা সংকট, নাকি এর মধ্য দিয়ে নতুন কোনো পথের দিশাও মিলতে পারে? এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ফিলিপাইন কিন্তু সরবরাহ, চাহিদা এবং আর্থিক তিনটি দিকেই কাজ করছে। আবার আয়ারল্যান্ডের কথা ভাবুন, তারা প্রায় পুরোটাই আর্থিক সহায়তার উপর জোর দিচ্ছে। আর মিশর তো সম্পূর্ণ ভিন্ন একটা রাস্তায় হাঁটছে, যেখানে চাহিদা কমানোর পাশাপাশি দামও বাড়িয়েছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই সংকটের কোনো ওয়ান সাইজ ফিটস অল সমাধান নেই। প্রত্যেকটা দেশ তাদের নিজেদের অর্থনীতি, দুর্বলতা আর অগ্রাধিকার অনুযায়ী আলাদা আলাদা ব্যবস্থা নিচ্ছে। তাদের প্রতিক্রিয়াগুলো যেন তাদের নিজেদেরই একটা প্রতিচ্ছবি। তবে শেষ প্রশ্নটা হলো, এই সব পদক্ষেপ কি শুধুই এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য কিছু সাময়িক ব্যবস্থা, নাকি এই গভীর সংকটটাই আমাদের শক্তি ব্যবহারের অভ্যাসকে চিরদিনের জন্য বদলে দেওয়ার একটা কারণ হয়ে উঠবে? এটা কিন্তু ভাবনার বিষয়।